গুড ইভিনিং সবাইকে। তাহলে আজকে প্রতিমাদির বাড়িতেই যাবো। ঠিক আছে। আমাদের সবথেকে কনিষ্ঠ সহপাঠী বা তোমাদের সবথেকে কনিষ্ঠ সহপাঠী আমার কনিষ্ঠ ছাত্র বা ছাত্রী। যাক, ঠিক আছে, চলো এবার শুরু করি। 10 মিনিট প্রায় হয়ে গেছে, 9 মিনিট হয়েছে। মোটামুটি 50% জয়েন করেছে। হ্যাঁ, এখনও 50% বাকি, আমরা শুরু করব। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমাদের এদিকে আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। তো যাই হোক, স্যার আমাদের এদিকে শুরু হয়ে গেছে, অলরেডি চলে গেছে। ঝাড়গ্রাম। ওকে, ঠিক আছে, কোনো স্যার সমস্যা আমাদের নেই। এদিকে তো কারেন্ট নেই, মনে হয় না করতে পারবো ক্লাসটা। আমি রেকর্ডিং করছি, রেকর্ডিং পরে শুনে নেবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, তো আজকে একটু কারকের সিনেমা দেখব, ঠিক আছে? কারকের সিনেমা 75টা প্রশ্ন রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন। মোটামুটি সবার মাথা খারাপ হয়ে গিয়েছে এতগুলো প্রশ্ন অ্যান্সার করতে করতে। এটা আমার মনে হচ্ছে যে একসাথে এতগুলো না কারকের স্যার, প্রশ্ন। আপনি অপশন গুলো এত কাছাকাছি দিয়েছেন, ওরে বাবা! হ্যাঁ পরীক্ষায় এরকম অপশন দিলে তো মাথা হ্যাং হয়ে গেছিল। হ্যাঁ, এটা আমারই মনে হয়েছে যে হয়তো একটু কষ্ট হয়েছে সবারই। তো একটু কষ্ট হওয়া ভালো। স্যার কোশ্চেন নাই নেই স্যার। হ্যাঁ, ঠিক, আজকে রাতেও একটা বোম ফেলবো, ঠিক আছে? আজকে রাতেও একটা বোম ফেলবো। আজকেও একটা 30টার প্রশ্ন আছে, শব্দযুগলের পার্থক্য যেটা বলেছি, কিন্তু তার মধ্যে নানা রকম অনুবাদ অশুদ্ধি দিয়ে শব্দযুগলের পার্থক্য এক করে দেওয়া রয়েছে। তো আজকে ক্লাস হয়ে যাওয়ার পরে প্রশ্নটা দেবো, ঠিক আছে? 60টা প্রশ্ন নয়, 30টা প্রশ্ন দেবো, কারণ 30টা প্রশ্ন করতেই দেখবে 1 ঘন্টার বেশি লেগে যাবে। বা সময় নিয়ে করলে, ভাবনা চিন্তা করে খাতা পেন নিয়ে বসলে সময় লাগবে করতে। তো সেরকম প্রশ্ন। হ্যাঁ, অপারেশন সিন্দুর না, অপারেশন সিন্দুর না, অপারেশন SLST 2। চলো আজকে সিনেমা দেখা যাক, কারকের সিনেমা। আচ্ছা, তার আগে কিছু কথা আমি বলে নিই, যেটা আমি এখানে লিখিত আকারে বলে দিয়েছি। কি কথা? যে যখন আমি কঠিন প্রশ্ন পাবো পরীক্ষাতে, 60টা প্রশ্নের মধ্যে 40টা থেকে 45টা প্রশ্ন জলের মতো প্রশ্ন হবে, যেটাকে আমরা জল মানে সহজ বুঝি, সেই হিসাবে অতি সহজ প্রশ্ন হবে। বাকি 15টা প্রশ্ন তোমাকে একটু ভাবনা চিন্তা করাবে। তার মধ্যে তুমি 7খানা 8খানা পেরে যাবে, আর 7টা 8টা কোশ্চেন তোমাকে একদম জর্জরিত করে দেবে। এইরকম একটা কন্ডিশন কিন্তু হতে চলেছে। তো এই জন্য একদম পরিষ্কার করে লিখে দিয়েছি, দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে যেগুলো পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বা কঠিন প্রশ্ন বলে মনে হবে, এখানে সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবকটাই অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে, মনোযোগের অভাব যেন না হয়। আমি যখন পরীক্ষা নিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন গুগল ফর্মে, আশা করি আমি বেটার দেওয়ার চেষ্টা করছি, আশা করি ভালো হচ্ছে। আচ্ছা, এবং কি করবে, বাড়িতে ওই সময়ের দিকে তাকাবে না। 60খানা প্রশ্ন মানে 90 মিনিটেই নামাতে হবে, এই বাধ্যবাধকতা এখানে নেই। আজকে যদিও 75টা প্রশ্ন রয়েছে। আচ্ছা, কি করবে, প্রশ্নগুলি যেমন 2-3 বার করে পড়বে, তেমন উত্তরগুলিও 2-3 বার করে পড়বে। মানে অপশানগুলো 2-3 বার করে ভালো করে পড়বে, না পড়লে তুমি উত্তর করতেই পারবে না। এই ধরনের প্রশ্ন একবার পড়ে উত্তর করলে গেলে তুমি শেষ। হ্যাঁ, একবার পরীক্ষায় গোল্লা পাকিয়ে দিয়েছো তো গেল। সেটাকে কি করবে, বারবার প্রথমে অবজারভেশন করলে, এইবার থিঙ্কিং করবে, বিচার করো সেগুলোকে। এবার তুমি গোল করেছো, খাতার মধ্যে দাগিয়েছো আগে, মানে যেটা কোশ্চেন বুকলেট সেখানে দাগিয়েছো, ওএমআর শিটে এখনও দাগাওনি। যেগুলো কঠিন সেগুলো একদম লাস্টের দিকে দাগাবে, গোটা 10খানা কোশ্চেন রেখে দেবে, লাস্ট 10 মিনিট 15 মিনিট 20 মিনিটে সেগুলোকে গোল্লা করবে। তো সেই লাস্টে গোল্লা করার আগে ভালো করে চেক করে নেবে যে সবগুলো তুমি ঠিকঠাক করেছো কি না। হ্যাঁ, আজ আমার বানানে ভুল হলো। হ্যাঁ, বানানে ভুল তো আমি করাতে চাইছি। হ্যাঁ, এবং পরীক্ষা তো এই ধরনের ভুলই হবে। আচ্ছা, অপশান বিচার করে এলিমিনেট করার পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটা আমি বারবার বলি, এলিমিনেশান একটা 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 করে বাদ দাও যুক্তি দিয়ে। আচ্ছা, এবং এইটা করতে গেলে প্রচুর ধৈর্যের দরকার হয়। কিছুক্ষণ পর না অস্থির লাগে, দূর হচ্ছে না, আমি পারবো না এত কঠিন করে, দিই একটা গোল্লা করে। এইটা অনেকের কিন্তু মনে হয় পরীক্ষার হলে, দূর আর হচ্ছে না আমার দ্বারা, কোনো রকমভাবে পারছি না, দিই যে কোনো একটা দিই, উবু 10 20 100
যে কোনো একটা এবিসিডি করে দিলাম, হ্যাঁ আমার হয়। আচ্ছা, এটা অনেকেরই হয়, তোমার একার নয়, অনেকে হয়তো বলতে পারছে না, কিন্তু অনেকেরই এটা হয়। তো এই জায়গাটাতে কিন্তু সমস্যা আছে, এটা সাইকোলজিক্যাল প্রবলেম, আমাদের ধৈর্যের অভাব। এইটাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। যতই পড়াশোনা করো, এই জিনিসগুলো হ্যান্ডেল না করতে পারলে কিন্তু প্রবলেম কিন্তু থাকবেই থাকবে। তো ধৈর্য রাখতে হবে, একবারে চিন্তা ভাবনা করে উত্তর না পেলে ছেড়ে দিতে হবে, দিয়ে পরে যখন আবার রিভাইজ করবে কোয়েশ্চেনগুলি তখন আর একবার চিন্তা করতে হবে, ব্রেনকে টাইম দিতে হবে ভাবনা চিন্তা করার জন্য। তুমি চিন্তা করে ছেড়ে দিলে ও কিন্তু তোমার অজান্তেই কিন্তু সেটা প্রসেস করছে ব্রেনের মধ্যে। সেকেন্ড টাইম যখন পড়বে সে দেখবে আবার একটু তোমাকে চিন্তা করার সুযোগ দেবে। যেমন ধর অনেক সময় হয় তুমি রাস্তা দিয়ে গিয়েছো, যেতে যেতে অনেকটা বার চলে এসছো, হঠাৎ করে মনে হলো তাই তো রাস্তায় মনে হলো অমুককে দেখলাম, সে বোধহয় সাইকেল চালিয়ে যাচ্ছিলো, কী হলো, হ্যাঁ মনে হচ্ছে যেন দেখলাম। তোমাকে অনেকক্ষণ পরে ও রিমাইন্ডার দিল। তো এই জন্য প্রথমবার পড়বে, যেটা পারবে না প্রথমবার পড়ে বিচার বিবেচনা করে ছেড়ে দিলে, দিয়ে ব্রেনকে এবার রিল্যাক্স করতে দিলে, অন্য প্রশ্ন সোজা প্রশ্ন করতে থাকলে, এইবার আবার ঘুরে এলে 5-7 মিনিট 10 মিনিট পরে অন্যান্য প্রশ্ন করে যাওয়ার পরে আবার চিন্তা করো। ঠিক আছে, এইভাবে যে কটা 7-8টা কোশ্চেনই এরকম হবে, তার বেশি হবে না। ওই 7-8টা কোশ্চেন চেষ্টা করে 3-4 বার করে এইভাবে থিঙ্কিং করার, কিছুটা থিঙ্কিং করো, চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্তে আসো, এসে ছেড়ে দাও। আগে সিদ্ধান্ত মানে গোল সিদ্ধান্তটা করো না, একদম লাস্ট যে ওএমআরে গোল করা ওই পর্যন্ত পৌঁছিও না, তার আগে সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দাও, আবার কিছুক্ষণ পরে এসো। এইরকম দেখবে খুব কঠিন তোমার কাছে 4 থেকে 5টাই হবে, খুব কঠিন, তার বেশি হবেই না। ওই 4 থেকে 5টা কোশ্চেনকে তোমাকে অপশানগুলো এলিমিনেশান করা, একটা একটা করে বাদ দেওয়া, 3-4 বার করে ঘুরে ফিরে এসে আবার থিঙ্কিং করা, জটিল থিঙ্কিং করা, ব্রেনকে প্রেশার দেওয়া, শেষ পর্যন্ত লড়াই করা, ওই 4খানা কোশ্চেন বা 5টা প্রশ্নে হবে। এই জন্য বললাম ধৈর্য রাখতে হবে, তার জন্য ধৈর্য হারালে কিন্তু হবে না, কারণ একটা চাকরি একটা প্রশ্নের জন্য চলে যেতে পারে। অনেকের হয়েছে, যারা 2016তে এখানে পরীক্ষা দিয়েছো তারা জানো একটা প্রশ্নের গুরুত্ব কতটা। একটা প্রশ্নের জন্য একটা চাকরি হাতছাড়া হয়ে যেতে পারে। আগামী প্রজন্ম তার জন্য সুখের হাত থেকে বঞ্চিত হতে পারে, তোমাদের আগামী প্রজন্ম, কিন্তু তুমি চাকরি পেলে সে সুখী থাকবে। তুমি পরিশ্রম না করলে, তুমি এই একটা প্রশ্ন ভুল করলে কিন্তু তারা সমস্যায় পড়বে। তো সেই চিন্তা ভাবনা করে কিন্তু মাঠ ছেড়ে আসলে চলবে না। প্রত্যেকটা সেকেন্ড সেখানে দামি, প্রত্যেকটা মিনিট দামি। তোমার ব্রেন যদি তোমাকে ভাবনা চিন্তার ক্ষমতা দেয়, তুমি লাস্ট মোমেন্ট পর্যন্ত 90 মিনিটের মাথায় গিয়েও চিন্তা করবে। একটা গোল্লা বাকি রয়েছে, ছাড়বে না। ওই একটা গোল্লা চিন্তা করার জন্য তুমি 2 মিনিট পেয়েছো, ওই 2 মিনিটও ভাববে আমার হয়ে গেছে, ঠিক আছে ও দিয়ে দিই না। ওই লাস্ট 2 মিনিটেও যদি তুমি ভাবো আমি একটু ভাবার সময় পাচ্ছি, ভাবি না, নতুন করে ভাবি না এটাকে এরকম হতে পারে, বা এই দুটো অপশান তো আমার বাদ গেছে, আর দুটোর মধ্যে কোনটা বাদ দেওয়া যায়। যুক্তি লজিক খোঁজো। অনেক সময় মুখস্থবিদ্যা কাজ করে না, পরীক্ষা হলে সব মনে পড়ে না, তখন লজিক যুক্তি দিয়ে ভাবতে হবে কি হতে পারে কি হতে পারে না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হবে। তো কারকের প্রশ্ন, সমাসের প্রশ্ন, অশুদ্ধির প্রশ্ন, অনুবাদের প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো তোমাকে এরকম পরিশ্রম করাবে, ব্রেনকে খাটাবে। ওই 90 মিনিট যদি তুমি খাটতে পারো, বা 90 মিনিট নয়, পরীক্ষাতে ওই তোমাকে হয়তো বড় যে 30 মিনিট হয়তো পরিশ্রম করতে হবে, বাকি 60 মিনিট দেখবে সোজা প্রশ্নতে চলে যাবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। তো ওই 30 মিনিট যদি প্রশ্ন করতে পারো, জানবে আগামী 30 বছর তুমি ভালো থাকবে, আগামী 30 বছর তোমার ভালো যাবে। ধরে নিচ্ছি সবার বয়স 30, অ্যাভারেজে ধরে নিচ্ছি, অ্যাভারেজ এখানে 35, 36, 37, 40, 42ও আছেন আমার এখানে, আবার 24-25ও আছে। তো অ্যাভারেজ যদি 30 হয়, আগামী 30টা বছর তার ভালো যাবে। সুতরাং পরীক্ষার হলে কিন্তু একটা মিনিটও ছেড়ে আসা যাবে না। আর এই 15 দিন কিন্তু লড়াইয়ের শেষ সময়। মোটামুটি আমরা একবার অন্তত গত সপ্তাহে রিভাইজ করতে পেরেছি সমস্ত কিছু, যেভাবেই হোক একটা বার অন্তত সবাই কম বেশি রিভাইজ করেছো। এই 15 দিন চেষ্টা করবে যেগুলো রিভাইজ করেছো মক টেস্ট দেওয়ার সাথে সাথে সেইগুলোকে আবার রিভাইজ করা নিজের মতো করে। মক টেস্ট দেওয়ার সময় তো আর কোনো সিলেবাসের বাধ্যবাধকতা নেই যে কোন জায়গাটা আজকে পরীক্ষা আছে সেইটুকু পড়বো, তা তো নেই। তুমি তোমার মতো পড়ো, যা যা পড়েছো, যেই জায়গাগুলো ঘাটতি রয়ে গেছে সেই জায়গাগুলো আবার পড়ো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন, আচ্ছা একটু আপডেট হয়েছে, একটা দুটো প্রশ্ন একটু কম বেশি হয়েছে, দুটো প্রশ্ন বেড়েছে, মাঝখানে দুটো প্রশ্ন মনে হয়েছিল ভুল, আমি বাদ দিয়ে দিয়েছি, আর দুটো প্রশ্ন বেড়েছে। সাউন্ড আসছে না? সাউন্ড আসছে, তুমি দেখো তোমার মাইকের একদম ওপরের দিকে, মানে ফোনের একদম ওপরের দিকে একটা মাইক সিম্বল রয়েছে, ওই মাইক সিম্বলটাতে, হ্যাঁ মাইক সিম্বলটাতে ক্লিক করো, ওই মাইকে ক্লিক করো, দেখবে স্পিকার অপশানটা চলে আসবে, মাইকে ক্লিক করো,
দেখবে স্পিকার অপশান আসবে, স্পিকার অপশান আসলে তুমি জোরে শুনতে পারবে, না হলে আস্তে আস্তে শোনা যায়। বাকিরা শুনতে পাচ্ছ তো পরিষ্কার? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওই তো, হ্যাঁ ওই মাইকের একটা সমস্যা আছে। চলো আচ্ছা, আর সময় নষ্ট করবো না একদম। আর আজকে খুব বেশি আলোচনা করবো না, কারণ কারকের অনেক আলোচনা হয়েছে, কারণ এতগুলো প্রশ্ন তো সংক্ষেপে আমাকে শেষ করতে হবে। মম অর্চনীয় হরি, মম অর্চনীয় হরি কোন সূত্রের প্রয়োগ হয়েছে? হ্যাঁ, মম দেখেই বুঝতে পারছি ষষ্ঠী বিভক্তি হয়েছে। প্রথমেই দেখো যে কোন বিভক্তি হয়েছে, ষষ্ঠীর হয়েছে। এবার ষষ্ঠীর সূত্র দেখো, সাধকতমম করণম ষষ্ঠীর সূত্র নয়, বাকি তিনটে ষষ্ঠীর সূত্র, ফলে প্রথমেই এই অপশানটা বাদ গেল। পরীক্ষা তো এরকম হবে, পরীক্ষাতে এরকম একটা অপশান থাকবে যেটা ইজিলি বাদ দেওয়া যায়, এটাকে আগে বাদ দিলে। বাকিগুলোকে দেখো, মম অর্চনীয়, অর্চযুক্ত অনীয় প্রত্যয় করলে অর্চনীয় হচ্ছে, এটা কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় যদি পরে থাকে তাহলে কর্তায় এবং কর্মে ষষ্ঠী হয়, আমরা জানি কর্তৃ কর্মণ কৃতি, এই সূত্র অনুসারে ষষ্ঠী হতে পারে। এইবার এখানে স্পেশালি কি দেখছি, কৃত্য প্রত্যয় রয়েছে, অর্চনীয়, তব্য অনীয় নজ্জত কপ। আচ্ছা, এটাই উত্তর পড়েনি বোধ হয়, এটাই উত্তর পড়েনি মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, তব্য অনীয় নজ্জত কপ, এই যে প্রত্যয়গুলি রয়েছে তাকে আমরা কৃত্য প্রত্যয় বলি। তাহলে কৃত্য প্রত্যয় যদি পরে থাকে তাহলে কি হবে, কর্তায় ষষ্ঠী হতে পারে। এই যে কৃত্যানাম কর্তরিবা, এইভাবে আমরা জানি যে কৃত্যানাম কর্তরিবা। সুতরাং এখানে সূত্র কি হবে, কৃত্যানাম, এই সূত্রটা প্রযোজ্য হয়েছে। কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে, আমরা জানি বিকল্পে তৃতীয়া বিভক্তিও হতে পারে। এটা উত্তরটা পড়েনি নাকি? এটার অ্যান্সার করতে দিচ্ছে না, বুঝলে তো। চলো ঠিক আছে, মুখে বলে দিলাম, অসুবিধা নেই। এই কোশ্চেনটা হয়তো তোমরা পাওনি কোনো কারণে। নেক্সট, পরের প্রশ্ন বলছে স্তোকাত মুক্ত, আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। স্তোকান মুক্ত অনেক সময় থাকতে পারে, স্তোকাত মুক্ত সঠিক কোনটি? অপাদানে পঞ্চমী, মুক্ত শব্দযোগে পঞ্চমী, হেত্য অর্থে পঞ্চমী, করণে পঞ্চমী। এটা করণে পঞ্চমীর উদাহরণ, করণে পঞ্চমী। আচ্ছা একটা সেকেন্ড দাঁড়াও তো, এটা এরকম দেখাচ্ছে কেন? এই দুটোতে উত্তর দেখাচ্ছে না, এটাতেও দেখাচ্ছে না, কি হলো? পুরো সেটিং চেঞ্জ হয়ে গেছে। এই দুটো কোশ্চেন না আসেনি আমাদের। হ্যাঁ ওই দুটো প্রশ্ন যায়নি, আমিও সেটাই দেখছি, এই দুটো প্রশ্ন তোমাদের কাছে যায়নি, বাকি সব প্রশ্ন গেছে। ওই দুটো 4 নম্বর থেকেই অদ্যুন্ন কৃষ্ণাৎপতি ওখান থেকে শুরু হয়েছে। না না আমি পেয়েছি এই কোশ্চেন, আমি পেয়েছি দাদা, এইটা কি হয়েছে আমি বলছি, যারা আমিও পেয়েছি। আমি পেয়েছি। বলছি, আমি বলতে দাও। এটা হচ্ছে প্রশ্ন দুটো আমি পরে অ্যাড করেছি, ঠিক আছে? পরে অ্যাড করেছি বলে যারা পরে পরীক্ষা দিয়েছে তারা পেয়েছে, আর যারা প্রথমে পরীক্ষা দিয়েছে তারা এটা পায়নি, এই আর কিচ্ছু না, ঠিক আছে? দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন একটু খাতায় লিখে নেবে, কোনো সমস্যা নেই। আর পিডিএফটা দরকার আমি আপডেট করে দিয়ে দেবো। দুটো প্রশ্ন, আর সব প্রশ্ন আগেরগুলোই রয়েছে, দুটো প্রশ্ন পরে দেওয়া রয়েছে। কি হলো, এটা পুরো উত্তরটা বাবা পুরো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা তোমরা কি সবাই উত্তর পেয়েছো? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ স্যার উত্তর পেয়েছি। স্যার ওই দুটো প্রশ্ন বাদ দিয়ে সবই প্রশ্ন আছে, ওগুলো সব সবই আছে ছিল। না? আচ্ছা হ্যাঁ সবই আছে, কিন্তু আমার এখানে সব, প্রদ্যুম্ন প্রশ্নের প্রতি সবই আছে ওগুলো। আমার এখানে সব উত্তরগুলো কোনো কারণে উড়ে গেছে। স্যার এখনই আমি পরীক্ষা দিয়েছিলাম, তা প্রশ্নের এই প্রদ্যুম্ন কৃষ্ণপ্রতি এগুলো ছিল কিন্তু উত্তর দিল না। হ্যাঁ উত্তর সব উড়ে গেছে কোনো কারণে, কিছু একটা ব্যাপার হয়েছে, বুঝলে? আমার যখন পরীক্ষা দিয়েছিলাম তখন উত্তর ছিল, এখনই তাহলে প্রবলেমটা হয়েছে। জাস্ট এই রিসেন্টলি সমস্যাটা হলো, আর কোনো কারণে উত্তরগুলো উড়ে গেছে। ও আমি এডিট করেছি তো হালকা, এডিট করা, যাই হোক ঠিক আছে, ওই সময় নষ্ট করবো না, মুখে মুখে আলোচনা করছি। আচ্ছা এখন কেউ আর পরীক্ষা দিও না, ঠিক আছে? আমি এটা আবার এডিট করে উত্তরগুলো অ্যাড করে দেবো। কেউ এডিট করে মানে পরীক্ষা দিও না, পরীক্ষা দিলে আবার উত্তর এখন কেউ পাবে না। আচ্ছা গেল। প্রদ্যুম্ন কৃষ্ণাৎ প্রতি, প্রতিনিধি প্রতিদানে চ যস্মাৎ। এখানে বলেছে প্রতি, এই যে প্রতিটা রয়েছে দেখলে মনে হতে পারে প্রতি অব্যয়যোগে পঞ্চমী হয়েছে,
কিন্তু প্রতি অব্যয়যোগে পঞ্চমী কিন্তু এখানে হয়নি। এখানে কি হয়েছে, প্রদ্যুম্ন কৃষ্ণাৎ প্রতি, প্রদ্যুম্ন কৃষ্ণের প্রতিনিধি, প্রদ্যুম্ন কৃষ্ণের প্রতিনিধি, এই প্রতিনিধি বোঝানোর জন্য এখানে প্রতিটা কর্মপ্রবচনীয় হয়েছে। আর কর্মপ্রবচনীয় হওয়ার সূত্র হচ্ছে প্রতিনিধি প্রতিদানয়, এটা কর্মপ্রবচনীয় হওয়ার সূত্র। আর প্রতিনিধি প্রতিদানে চ যস্মাৎ, এই সূত্র অনুসারে এখানে কি হয়েছে, পঞ্চমী বিভক্তি হয়েছে। তোমাকে জিজ্ঞাসা করেছে কোন সূত্রে পঞ্চমী বিভক্তি হয়েছে, তাহলে আমরা কোনটা করব, প্রতিনিধি প্রতিদানে চ যস্মাৎ, এই সূত্র অনুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে। আমাকে যদি জিজ্ঞাসা করতো প্রতি, এখানে কর্মপ্রবচনীয় হয়েছে কোন সূত্রে, তখন বলতাম প্রতিনিধি প্রতিদানয়, এই সূত্র অনুসারে কর্মপ্রবচনীয় হয়েছে। পঞ্চমীর মধ্যেই একটাই রয়েছে কর্মপ্রবচনীয় যোগে পঞ্চমী, এই কারণে এটা ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে কামুক দাসা সংযচ্ছতে, যে কামুক ব্যক্তি সে কি করছে, দাসীকে দান করছে। দাসীকে দান করছে, তাহলে দাসীকে যদি দান করা হয় তাহলে যাকে দেওয়া হচ্ছে তাতে চতুর্থী বিভক্তি হওয়া উচিত, সম্প্রদানে চতুর্থী। কিন্তু এখানে হয়ে গেছে দাসী শব্দের তৃতীয়ার এক বচন, দাসী শব্দের তৃতীয়ার এক বচন হচ্ছে দাস্যা, তাহলে সম্প্রদানে তৃতীয়া হয়ে গেল, সম্প্রদানে চতুর্থী না হয়ে সম্প্রদানে তৃতীয়া হলো। কেন তৃতীয়া হলো, বলছে অশিষ্ট ব্যবহারে, অশিষ্ট ব্যবহার মানে এখানে যে দাসীকে দান করা হচ্ছে সে কি আর ইচ্ছা করে মানে ভালো কাজের জন্য দান করছে, নাকি উদ্দেশ্যটা ভালো, উদ্দেশ্য তার খারাপ, সেই জন্য দাসীকে দান করছে। তাহলে অশিষ্ট ব্যবহারে দান যোগে না দান ও প্রয়োগে চতুর্থ অর্থে তৃতীয়া, কোনটা হবে, দান ও অশিষ্ট ব্যবহারে দান ও প্রয়োগে চতুর্থ অর্থে তৃতীয়া, চতুর্থীর অর্থে তৃতীয়া। স্যার আপনি তো যোগে দিয়েছেন। হ্যাঁ বলো, না না এটাই দিয়েছেন, প্রয়োগেই দিয়েছেন। আমি প্রয়োগে করেছিলাম, তারপর অ্যানসার পেলাম যোগে। না আমি যোগে করেছিলাম, ওই জন্য মনে আছে, ভুল করেছি, ওটা প্রয়োগেই না হবে। আমি ঠিক করেছি, আমার মনে আছে এটা প্রয়োগই হবে, যোগে করেছিলাম ওটা ভুল। না না প্রয়োগে, প্রয়োগে হবে, অশিষ্ট দান ও প্রয়োগে এরকমই হবে। হ্যাঁ, অশিষ্ট ব্যবহারে দান ও প্রয়োগে চতুর্থ অর্থে তৃতীয়া, চতুর্থীর অর্থে তৃতীয়া বিভক্তি হবে অশিষ্ট ব্যবহার যদি বোঝায়। হ্যাঁ, যোগে করেছিল ভুল হয়েছিল, এই তো প্রয়োগে হবে, ঠিক আছে। এই জন্য দুটো দেওয়া হচ্ছে পাশাপাশি, একই রকম অপশান যাতে ভুল হয়। পরীক্ষাতেও এইরকমই অপশান থাকবে, একটু চেঞ্জ করে দেবে। স্যার প্রয়োগে আর যোগে মানে খারাপ ব্যবহার করলে প্রয়োগটা হবে আর ভালো করলে যোগ? না, এরকম তো কোনো ব্যাখ্যা আমি জানি না। না না স্যার, বলছি বার্তিকটা এই প্রয়োগই আছে। হ্যাঁ তাই তো, অশিষ্ট ব্যবহারে দানব চতুর্থ তৃতীয়া, বার্তিকটা ওটাই আছে। হ্যাঁ হ্যাঁ সেটা তো বলছি, প্রয়োগেই আছে, এটা তো আমার কথা নয়, এটা তো বার্তিকের কথা, যা আছে তাই লিখতে হবে। না যোগে কেন হলো না স্যার, ওটা মানে না, যোগে বলে আলাদা কোনো ব্যাখ্যা নেই, এরকম যোগের আলাদা কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে, তাহলে এটা গেল অশিষ্ট ব্যবহারে দান ও প্রয়োগে চতুর্থার্থে তৃতীয়া গেল। আচ্ছা, তাদর্থে চতুর্থী কোনটা হচ্ছে এর উদাহরণ, তাদর্থে চতুর্থীর উদাহরণ সবাই জানো, তাদর্থে চতুর্থীর উদাহরণ হচ্ছে মশকায় ধূম। হ্যাঁ, মশকায় ধূম সকলেই জানো তাদর্থে চতুর্থীর উদাহরণ। মশকায় ধূমং আনয় হবে না, মশকায় ধূমং আনয় যখন ক্রিয়াপদ থাকবে তখন আমরা কি করব, ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণীয় স্থান, জাগায় জাতি জ্যষ্টুম জাতি এইরকম অর্থে তুমর্থাচ্ছ ভাব বচনাৎ করব। বাতায় কপিলা বিদ্যুৎ কি করব, উৎপাতেন জ্ঞাপিতে চ এরকম করব। নেক্সট পরে রয়েছে করণে ষষ্ঠী, সঠিক উদাহরণ কোনটি, করণে ষষ্ঠী, এর ভিতরে কোনটা করণে ষষ্ঠী, আমরা জানি নাগ্নি কাষ্ঠানাম তৃপ্পতি, অগ্নি কাষ্ঠের দ্বারা তৃপ্ত হয় না। তাহলে দেখো কথার মধ্যে একটা দ্বারা অর্থটা চলে আসছে, তাহলে এখানে নাগ্নি কাষ্ঠানাম তৃপ্পতি তৃপ্তার্থক ধাতুর প্রয়োগ রয়েছে, তাই এখানে কি হয়েছে, করণে ষষ্ঠী বিভক্তি হয়েছে, নাগ্নি কাষ্ঠানাম তৃপ্পতি, এটা করণে ষষ্ঠীর উদাহরণ। নেক্সট কর্তায় ষষ্ঠী, সঠিক উদাহরণ কোনটি, কর্তায় ষষ্ঠী বিভক্তি, এবার শিশ শয়নম দুগ্ধস্য পানম অন্নস্য হেতু বসতি রাজ্ঞ পুরুষ, এখানে কর্তায় ষষ্ঠী হচ্ছে শিশ শয়নম, দুগ্ধস্য পানম কর্মে ষষ্ঠী, অন্নস্য হেতু হেতুযোগে ষষ্ঠী, রাজ্ঞ পুরুষ সম্বন্ধে ষষ্ঠী, তাহলে এখানে কোনটা উত্তর হচ্ছে শিশ শয়নম। এবার তুমি বলতে পারো স্যার শিশ শয়নম বানানটা কি ঠিক আছে, হ্যাঁ শিশ শয়নম বানান ঠিক রয়েছে, এটা যদি সন্ধি করা হয় বিসর্গটা তালব্যসা হয়ে যেতে পারে পরে যদি তালব্যসা থাকে, সুতরাং এখানে কিন্তু কোনো ভুল নেই, এটাই সঠিক উত্তর। নেক্সট কর্মণি সপ্তমী, সঠিক উদাহরণ কোনটি, কর্মে সপ্তমী বিভক্তি, অদিতি ব্যাকরণে না সূর্য উদিতে পদ্মং প্রকাশতে, গণিতে সাধু নাকি জলে জীবনামস্তি, দেখেই বুঝতে পারছো যে বাকি অপশানগুলো হবে না, কোনটা বাদ দাও, জলে জীবন রয়েছে, আধার অধিকরণম
অধিকরণ কারকে সপ্তমী হয়েছে, কর্মে সপ্তমী নয়। গণিতে সাধু বিষয়াধিকরণে সপ্তমী হয়েছে বা সাধু শব্দযোগে সপ্তমী হয়েছে। সূর্যে উদিতে পদ্মং প্রকাশ হতে কর্তায় সপ্তমী হয়েছে, ভাবে সপ্তমী হয়েছে, কর্মে তো হয়নি। সূর্য উদয়ের কাজ মানে উদয়ের কাজ সূর্য করছে, সূর্য কর্তা। অদিতি ব্যাকরণে কি পড়ছো? ব্যাকরণ পড়ছো, তাহলে ব্যাকরণ হচ্ছে কর্ম এবং তাতে সপ্তমী হয়েছে। তার সূত্র কি? তস্যেন বিষয়স্য কর্মন্যুপসংখ্যানম, এই যে সূত্রটি আমরা রয়েছে বা বার্তিকটি রয়েছে সেই অনুসারে কিন্তু হ্যাঁ অদিতি সরি দীর্ঘিকার হবে, দীর্ঘিকার ঠিক ঠিক, ওটা ইন প্রত্যয়ান্ত হবে। তো ইন প্রত্যয়ান্ত হলে প্রথম আর এক বচনে দীর্ঘিকার হয়, একদম ইন প্রত্যয়ান্ত হবে, মানে অধি পূর্বক ত প্রত্যয় প্রথমে হবে, ত প্রত্যয় হয়ে যাওয়ার পর তারপর ইন প্রত্যয় হবে, হবে অধিতিন শব্দ। এবার অধিতিন শব্দের প্রথম আর এক বচনে হবে অদিতি, গুণিন শব্দের মতো অবশ্যই অদিতি বানানটা হবে। ইষ্টি জাগেশু অদিতি ব্যাকরণে, হ্যাঁ এরকমই হয়েছে। চলো আচ্ছা, নেক্সট রয়েছে অধিকরণে পঞ্চমী, সঠিক উদাহরণ কোনটি? অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি বলেছে, তাহলে অধিকরণ কারকও হতে হবে আবার পঞ্চমীও হতে হবে। হ্যাঁ, অধিকরণ কারক মানে কোনো আধার ফাধার বোঝাবে, আধার আবার পঞ্চমী বিভক্তি, হ্যাঁ হয়। লব লোপে কর্মণ্যধিকরণে চ, আমরা জানি লব প্রত্যয়ন্ত পদের লোপে কর্মে এবং অধিকরণে পঞ্চমী হয়, তার উদাহরণই হচ্ছে অধিকরণে পঞ্চমী। তার উদাহরণ কোনটা? প্রাসাদাৎ পশ্যতি রাজা না আসনাৎ পশ্যতি, কোনটা হবে? প্রাসাদাৎ পশ্যতি হলে কর্মে পঞ্চমী হবে, আর আসনাৎ যদি হয় তাহলে অধিকরণে পঞ্চমী হবে। এটা যুক্তি আমি বুঝিয়েছিলাম যে যখন প্রাসাদ কোনো একটা জায়গায় উঁচু জায়গায় উঠছে, ওপরের দিকে উঠছে, ওপরের দিকে ওঠা বোঝাচ্ছে, অনেকটা ওঠানামা করছে, হ্যাঁ ওপরের দিকে যদি আধারটা হয় তাহলে আমরা কি করব? কর্মে পঞ্চমী। আর আধারটা যদি নিচের দিকে থাকে, আসন নিচের দিকে রয়েছে, আসন থেকে উঠছে, তো সেটাকে আমরা অধিকরণে পঞ্চমী। এইভাবে একটা যুক্তি, এগুলো মানে কি বলবো, এগুলো বাজে যুক্তি, তবুও পরীক্ষা হলে কিন্তু এগুলোই মনে থাকবে। আচ্ছা, তাহলে এটা কি হলো? অধিকরণে পঞ্চমীর উদাহরণ হচ্ছে আসনাৎ পশ্যতি, এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, অধিকরণে ষষ্ঠী, অধিকরণ কারক আবার ষষ্ঠী বিভক্তি। অধিকরণ কারক আমরা জানি সপ্তমী বিভক্তি হয়, কিন্তু অধিকরণের ষষ্ঠীর এই একটাই উদাহরণ রয়েছে, দিবশস্য একটাই সূত্র রয়েছে, দিবশস্য পঞ্চকৃত্ব ভোজনাম, দিনে 5 বার ভোজন করছে, তাহলে কতবার এইরকম যদি বোঝায়, কৃত্ব অর্থ প্রয়োগে কালে অধিকরণে, এই সূত্র অনুসারে ষষ্ঠী বিভক্তি হয়। কোথায়? কালবাচক অধিকরণের ষষ্ঠী বিভক্তি হয়। দিবশস্য কালবাচক শব্দ, তাতে ষষ্ঠী বিভক্তি হয়েছে, গেল অধিকরণের ষষ্ঠী। নেক্সট রয়েছে নিমিত্তে সপ্তমী, সকলেই জানো নিমিত্তে সপ্তমীর উদাহরণ কি? আচ্ছা, নিমিত্তে সপ্তমীর উদাহরণ কি? নিমিত্তে সপ্তমী গোসু দুজ্জ মানাসু সহাগত, গরু দোয়ানোর সময় সে এসেছিল, নাকি যখন গরু দোয়ানো হচ্ছিল তখন সে এসেছিল, এটা কি নিমিত্ত বোঝাচ্ছে? নাকি কেশেশু চমরিং হন্তি, কেশের জন্য চমরি গাইকে হত্যা করা হয়েছে, ইষ্টি জাগেশু জাগ করতে চাইছে, বিদ্যায়াম উৎসুক বিদ্যাতে তার উৎসাহ রয়েছে, কোনটা হবে? তাহলে নিমিত্ত সপ্তমী আমরা জানি নিমিত্তাৎ কর্মযোগে বার্তিক রয়েছে, কর্মযোগে মানে ক্রিয়ার সঙ্গে যদি যোগ থাকে, এই হন্তি ক্রিয়ার সঙ্গে যোগ রয়েছে, কিসের যোগ রয়েছে? যে কোনটা চাই তার, কোনটা তার উদ্দেশ্য, লাভ করার উদ্দেশ্য কোনটা? কেশ লাভ করাই হচ্ছে তার উদ্দেশ্য, এই পদটার সঙ্গে ক্রিয়ার একটা উদ্দেশ্য নিমিত্তমূলক যোগ রয়েছে, তাই কেশেষু চমরিং হন্তি, এইটাই হচ্ছে সঠিক উত্তর নিমিত্ত সপ্তমীর। গোসু দুজ্জ মানাসু আগত, এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে ভাবে সপ্তমীর উদাহরণ, বা যস্য চ ভাবেন ভাব লক্ষণাম, এই সূত্রানুসারে কর্তাই মানে কর্তাই বলবো না, এখানে কর্মে সপ্তমী হয়েছে বা ভাবে সপ্তমী হয়েছে বলা যেতে পারে। আচ্ছা, তাহলে ইষ্টি জাগেশু অদিতি ব্যাকরণের মতো হয়েছে, বিদ্যায়াম উৎসুক শব্দযোগে এখানে সপ্তমী হয়েছে, গেল। নেক্সট, উপলক্ষণে তৃতীয়া, সবাই জানো উপলক্ষণে তৃতীয়া, শিখয়া পরিব্রাজকম। কেউ কিছু বলছো না? ওকে, মাইকটা স্যার পিপিটি অফ ছিল স্যার, ওই জন্য বললাম। হ্যাঁ, পিপিটি অফ হয়ে গিয়েছিল, ওই জন্য বললাম স্যার আপনি। ও আচ্ছা, হ্যাঁ পিপিটি দুটো কারণে অফ হতে পারে, এক হচ্ছে আমার ইন্টারনেটের কারণে, আর এক হচ্ছে তোমার ইন্টারনেটের কারণে, দুটোই হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, কোনো সমস্যা নেই, অসুবিধা যেখানে হবে আমাকে বলবে, আমি রিপিট করব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর লাস্টে তো প্রশ্ন উত্তর হবে, প্রশ্ন উত্তরও জিজ্ঞাসা করে নেবে। উপলক্ষণে তৃতীয়া, সঠিক উদাহরণ কোনটি? শিখয়া পরিব্রাজকম জানামি, শিখার দ্বারা পরিব্রাজককে চিনতে পেরেছি,
নাকি জটাভি তাপসাম অপস্যাম, জটার দ্বারা যে তাপস বা তপস্বী ব্যক্তিকে চিনতে পেরেছি। ছত্রেন ছাত্রম জানামি, স্যারের মাথায় ছাতা ধরে রয়েছে তার মানে ওই হচ্ছে ছাত্র, ছত্র ধরে আছে তাই ছাত্র। আর এখনকার যুগে তো ছাতা ধরে না, এখনকার যুগে হচ্ছে ব্যাগ ধরে। স্যারের যে ব্যাগ থলে সেগুলো নিয়ে যায় সঙ্গে করে, তখন আমরা বলি বাবা পাশে করে যাচ্ছে, নিশ্চয়ই ওই হচ্ছে স্যারের আপন ছাত্র, কাছের ছাত্র। এইটা দেখে আমরা অনেকেই কিন্তু অনুমান করি, এখন এই চলটা আছে। তো যাই হোক, এখানে তাহলে সবকটাই হচ্ছে উপলক্ষণে তৃতীয়ার উদাহরণ হতে পারে। আচ্ছা, সবকটাই হচ্ছে উপলক্ষণে তৃতীয়া, তাহলে উত্তরটা করে দিই উপলক্ষণে তৃতীয়া সবগুলি। নেক্সট, পরেরটা রয়েছে অনাদরে ষষ্ঠী, সঠিক উদাহরণ কোনটি? অনাদরে ষষ্ঠীর সঠিক উদাহরণ রুদতি পুত্রে মাতা জগামো, যখন ছেলেটি কাঁদছিল মা চলে গেল, এটা কি অনাদর হলো? নাকি রুদতস্য পুত্রস্য মাতা জগামো, হ্যাঁ এখানেও তো অনাদর হয়েছে, আগেরটা তো অনাদর হয়েছে। আবার হচ্ছে রুদতঃ পুত্রস্য মাতা জগামো, এখানেও তো অনাদর দেখতে পাচ্ছি, তাহলে কোনটা ঠিক? বলছে অনাদরে ষষ্ঠীর উদাহরণ চেয়েছে। এবার ষষ্ঠীর উদাহরণ প্রথমটা দিয়েছে রুদতি পুত্রে, সপ্তমীতে দিয়ে দিয়েছে, ফলে এটা হবে না। দ্বিতীয়টাতে দিয়েছে রুদতস্য দিয়েছে, এটাও বানান ভুল করেছে। রুদ্ধাতু সত্রী করলে রুদত, তার ষষ্ঠীর এক বচন হয় রুদতঃ, রুদতস্য তো হয় না, তাহলে এটা বানান ভুল করেছে, সুতরাং এটা হবে না। এইভাবে তোমার কাছে থাকলো কি রুদতঃ, এটা ঠিকঠাকই আছে দেখা যাচ্ছে, তাহলে রুদতঃ পুত্রস্য মাতা জগামো, উত্তর হবে সি নম্বর। হ্যাঁ সি ঠিকই বলেছে, রুদত পুত্রস্য মাতা জগামো, এটা সকলে জানো এগুলো, শুধু বানানগুলো খেয়াল করতে হবে, কাছাকাছি কাছাকাছি অপশান দেবে যাতে তুমি কনফিউজড হয়ে যাও। তো ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, সঠিক উদাহরণ কোনটি? সকলেই জানো ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, একটাই উদাহরণ দেখো কত রকমভাবে দেওয়া রয়েছে। এবার তোমাকে বুঝতে হবে এখানে কোনটা উত্তর হবে। কি বলছো? অপশানে লেখো ডি। আচ্ছা, শিশু মৃদু হসতি, একদম ঠিক, শিশু মৃদু হসতি। মৃদু শব্দ ক্লিবলিঙ্গ, স্বরান্ত ক্লিবলিঙ্গ শব্দ, দ্বিতীয়ার এক বচনে মৃদু মৃদুই হয়, কোথায় অনুস্বার হবে না, যেখানে এখানে অনুস্বার আছে বাদ দিয়ে দাও। আরেকটা দেখো দ্বিতীয়টায় শিশুতে বিসর্গ নেই, তাই দ্বিতীয়টাও বাদ। এইভাবে কিন্তু এলিমিনেট করতে করতে তোমায় এগোতে হবে। অঙ্গ বিকারে তৃতীয়া বিভক্তি, অঙ্গ বিকারে তৃতীয়ার উদাহরণ সকলেই জানো। অঙ্গ বিকার যদি বোঝায়, শব্দটা কোন শব্দের মতো? কোনটা স্যার মৃদু শব্দটা কোন শব্দের মতো? মধু। আচ্ছা, রস্যুকারান্ত শব্দ ক্লিবলিঙ্গ শব্দ। আচ্ছা, অঙ্গ বিকারে তৃতীয়া সকলেই জানো। অঙ্গ বিকারে তৃতীয়া শলা কয়া কানো, শলাকার দ্বারা কানা হয়ে গেছে। সমেন এতি সমানভাবে যাচ্ছে, সুখেন গচ্ছতি সুখেই যাচ্ছে। বপুষা চতুর্ভুজ সকলেই জানো, বপুষা চতুর্ভুজ। অনেকে শলা কয়া কানো টিক দিয়েছো, কেন শলা কয়া কানো টিক দিয়েছো? শলাকার দ্বারা কানা হয়ে গেছে। এখানে কি লোকের কানত্ব বোঝাচ্ছে? লোকটার কানত্ব বোঝাচ্ছে না, শলাকার দ্বারা হয়েছে। এখানে কোন শব্দে তৃতীয়া হয়েছে সেটা খেয়াল করতে হবে। শলাকা শব্দে তৃতীয়া হয়েছে, শলাকা তো দেহের অঙ্গ নয়। হ্যাঁ, এখানে দেখো বপুষা চতুর্ভুজে বপু হচ্ছে একটা বডি পার্ট, বডির একটা অংশ। তো আপার পার্ট যেটা রয়েছে সেটাকে বপুস বলি। সুতরাং এইভাবে কিন্তু বুঝতে হবে এটা সাধকতমম করণম, আর নিচেরটা হচ্ছে অঙ্গ বিকারে তৃতীয়া। এই জায়গাগুলো কিন্তু বেসিক কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া, সঠিক উদাহরণ কোনটি? ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া দ্রুতং বদতি বালক, বালকটি খুব তাড়াতাড়ি বলে যাচ্ছে। মাসি জাত পুত্র, এই মাসে জন্মগ্রহণ করেছে পুত্রটি। মাসং ব্যাকরণং পঠতি, এক মাস ধরে ব্যাকরণ পড়েছে। নাকি ধূমাত বন্যিমান, ধূমেতু বন্যিমান, কোনটা হবে সকলেই বুঝতে পারছো। মাসং ব্যাকরণম পঠতি, এক মাস ধরে ব্যাকরণ পড়েছে, এটা ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি। হ্যাঁ একদম সি উত্তর, মাসম ব্যাকরণম পঠতি, এক মাস ধরে ব্যাকরণ পড়ছে, এখনও শেষ করে উঠতে পারিনি। আমরা যেমন পড়েই যাচ্ছি, কিন্তু আমাদের সিলেবাস শেষ হয়েছে, রিভাইজ শেষ হয়নি, পরীক্ষা শেষ হয়নি, রিভাইজ হবে, পরীক্ষাও হবে। নির্ধারণের ষষ্ঠী, আমাদের পরীক্ষা শেষ হবে কখন? যখন 13 তারিখ রাত্রে 14 তারিখের পরীক্ষা শেষ হবে। 13 তারিখ রাত্রে হলে 14 তারিখ পরীক্ষা হয়ে যাবে, তারপর 14 তারিখ 1:30 সম্ভবত, তখন বলবো যে আমাদের এসএসসির জন্য পড়া শেষ। আর নির্ধারণের ষষ্ঠী, সঠিক উদাহরণ কোনটি? সকলেই জানো নির্ধারণের ষষ্ঠীর উদাহরণ, কিন্তু এখানে দেখো কাছাকাছি উদাহরণ থাকবে। কবি নাম কালিদাস শ্রেষ্ঠ নির্ধারণের ষষ্ঠী। রুদত পুত্রস্য মাতা জগাম অনাদরের ষষ্ঠী। মথুরা পাটলিপুত্র কেব্য আড্ডতারা পঞ্চমী বিভক্তে উৎকর্ষ অপকর্ষ। সর্বেশাম মতমিদম, সকলের এটা মত, সকলের মত, এটা বর্তমানে তো অপ্রত্যয় হয়েছে, ষষ্ঠী হয়েছে, তাহলে প্রথমটাই হচ্ছে সঠিক উত্তর। কবি নাম কালিদাস শ্রেষ্ঠ। পরীক্ষায় কিন্তু বানান একটু ভুলভাল করে দেবে, কোথাও হয়তো কবি নামে রস্বীকার দিয়ে দেবে, কোথাও হয়তো মূর্ধন্য দিয়ে দেবে, এইভাবে কিন্তু বানান ভুল করে দেবে। হেত্য অর্থে তৃতীয়া, সঠিক উদাহরণ কোনটি? হেতু অর্থে তৃতীয়া বিভক্তির উদাহরণ হর্ষেন নৃত্যতি, সকলেই জানো হর্ষেন নৃত্যতি। হ্যাঁ, হর্ষ হেতু নৃত্যতি, একজন টিক দিয়েছ, হর্ষ হেতু কেন হবে?
আর বানান দেখো কত রকম বানান ভুল রয়েছে এর মধ্যে, তো বানান দেখলেই তো বোঝা যাচ্ছে। আগে বানান দেখবে, বানানেই দুটো একটা ভুল পেয়ে যাবে। হর্ষেন নৃত্যতি হয়ে গেল হেত্য অর্থে তৃতীয়া বিভক্তি, এবং এই হেত্য অর্থে তৃতীয়ার সূত্র যেটা সেটা হচ্ছে হেতৌ। একজন জিজ্ঞাসা করেছিল, যেটা সংক্ষেপে বলে দিতে, আমি ক্লাসে বহুবার বলেছি। হ্যাঁ, হর্ষেন নৃত্যতি যখনই দেখবে হেতু অর্থে তৃতীয়া হচ্ছে তখন হেতৌ সূত্র করবে, আর যখন দেখবে পঞ্চমী হচ্ছে হেতু অর্থে তখন বিভাষা গুণে অস্ত্রিয়াম করবে। এইটুকু মনে রাখো, তাহলেই হবে এসএসসির জন্য। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলার রয়েছে, অধ্যয়নেন বসতি। এই উদাহরণটা আমি এখানে দিইনি। হ্যাঁ, অধ্যয়নেন বসতি যদি থাকে সেটাও কিন্তু হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হবে হেতৌ সূত্রানুসারে, কিন্তু সেই হেতুটার একটা স্পেশাল নাম আছে, ফল মূলক হেতু, যাকে দীক্ষিতকার ফলম অপি ইহ হেতু, ফলম অপি ইহ হেতু এরকম কিন্তু উনি বলেছেন যে ফলটাকেও আমরা হেতু হিসাবে গ্রান্ট করব, হেতু হিসাবে গ্রহণ করব। যেমন অধ্যয়নেন বসতি, এই উদাহরণটা কিন্তু ভালো উদাহরণ, পরীক্ষায় আসার মতো উদাহরণ। আচ্ছা, সহার্থে তৃতীয়া, সঠিক উদাহরণ কোনটি? পুরোটাই পড়বে, প্রশ্ন বারবার পড়বে। সহার্থে তৃতীয়া সঠিক উদাহরণ, সুরিদা সহ নৃত্যতি নাকি বৃদ্ধজুনা গচ্ছতি? বৃদ্ধজুনা গচ্ছতি, সবকটাই তো বৃদ্ধজুনা দেখছি। কি করব? পেন্সিল নিয়ে বসবে। যখনই এরকম হবে না, পেন্সিল ছাড়া কিন্তু তুমি উত্তর করতে পারবে না। টিক মারবে যে এইটাই দেখি তো বানান ঠিকঠাক আছে নাকি, কোনটাই বানান ভুল, লাস্টে তার বৃদ্ধতে বিসর্গ দেয়নি, গেছে বানান ভুল। পরেরটা জুনা বানান দেখো দীর্ঘকার দেয়নি, বানান ভুল। তাহলে 3 নম্বরটার বানান, এই 2 নম্বরটার বানান ঠিকঠাক রয়েছে, বৃদ্ধ ইউনা গচ্ছতি। তাহলে সুরিদা সহ নৃত্যতি কেন হবে না? সুরিদ শব্দের তৃতীয়ার এক বচনে সুরিদা হয়, তাহলে তো ঠিকই রয়েছে। সুরিদা সহ, সহ শব্দের উল্লেখ রয়েছে, কিন্তু অপশানে কি বলছে? সহ অর্থে তৃতীয়া, মানে সহ শব্দটা থাকবে না। দেখেছো, সহ অর্থটা থাকবে না। অনেকে সুরিদা সহ নৃত্যতি দিয়েছো, তাহলে সুরিদা সহ নৃত্যতি হবে না, তার কারণটা সহযুক্তে তৃতীয়া। হ্যাঁ, সহযুক্ত অপ্রধানের সূত্র অনুসারেই হবে। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ, বৃদ্ধ জুনা গচ্ছতি এর অর্থটা কি? বাংলা মানেটা কি হবে? বলছি, বৃদ্ধ মানে বয়স্ক লোকটি, যুবন শব্দের তৃতীয়ার এক বচন হচ্ছে জুনা। বৃদ্ধ লোকটি যুবকের সঙ্গে যাচ্ছে, বৃদ্ধ লোকটি যুবকের সঙ্গে যাচ্ছে, এই রকম প্রয়োগ পাণিনি নিজেই করেছেন। এবং এই সহ শব্দটা এখানে নেই, এটার মানে বৃদ্ধ যুবকের। এবার বৃদ্ধ যুবকের বললে তো কোনো মানে হবে না, তোমাকে মানে করতে বৃদ্ধ যুবকের গচ্ছতি করলে কি মানে হবে? বৃদ্ধ যুবকের সঙ্গে যাচ্ছে, এরকম মানে করতে হবে। সঙ্গে শব্দটা নেই, কিন্তু তার অর্থটা রয়েছে, এই জন্য সহ অর্থে তৃতীয়া। ঠিক আছে। নেক্সট রয়েছে কর্মে চতুর্থী, সঠিক উদাহরণ কোনটি? কর্মে চতুর্থীর উদাহরণ এখানে সবকটাই কর্মে চতুর্থী, কিন্তু কেন? বীরা যুদ্ধায় গচ্ছতি, মানে বীরেরা যুদ্ধম কর্তুম গচ্ছতি, যুদ্ধ করতে যাচ্ছে, যুদ্ধম কর্তুম গচ্ছতি। ওই কর্তুম তুমুন প্রত্যন্ত পদের লোপে চতুর্থী হয়েছে, ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীন। আবার দেখো মশকায় ধূমম আনয়, একই রকম, মশকম নিবারয়িতুম ধূমম আনয়, মশকম কর্মে চতুর্থী হয়ে গেছে। অহম ত্বম তৃণায় নমন্যে, আমি তোমাকে, ত্বং বানান ভুল রয়েছে, তোমাকে তৃণায় নমন্যে, আমি তোমাকে তৃণ মনে করি না। কি মনে করি না? তৃণ মনে করি না। তাহলে কর্ম হয়ে গেল চতুর্থী, কর্মে চতুর্থী, তার মানে উত্তর হবে লাস্টেরটা হচ্ছে উত্তর, সবকটাই হচ্ছে উত্তর। এখানে ত্বম বানানটা, এটা দিলে আবার সমস্যা হয়ে যাবে। তাহলে লাস্টেরটাই সবকটা উত্তর, বানানোই পরে দেখছি। বানানটা হচ্ছে প্রিন্টিং করতে করতে বানান একটু এদিক ওদিক হয়ে যায়। অহং তং তৃণায় নমন্যে গেল। নির্ধারণে সপ্তমী, সবাই যেন নির্ধারণে সপ্তমী। হ্যাঁ, কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, কবিষু কালিদাস শ্রেষ্ঠ, গোসুদুজ্জমানাসু স্বাগত, সবকটি। কোনটা উত্তর হবে? নির্ধারণ বুঝিয়েছে সপ্তমী, সঠিক উদাহরণ কোনটি? আমাকে সপ্তমী চেয়েছে, তাহলে কবিনাং তো নির্ধারণ হলেও সপ্তমী তো হয়নি, তাহলে সপ্তমী কোনটা? সপ্তমী হচ্ছে কবিষু কালিদাস শ্রেষ্ঠ, কবিদের মধ্যে। হ্যাঁ, বি নাম্বার উত্তর, কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ, এটাই সঠিক উত্তর। অনেক সময় কি হয়, কবিনাং কালিদাস শ্রেষ্ঠ যেই দেখেছি, ও এটাই তো বারবার পড়ে এসেছি, এটাই ঠিক, এরকম মনে হতে পারে। আমি বারবার এরকম বলছি তার কারণ কি, এই ধরনের ভুলগুলো আমাদের রেগুলার হয়। নির্ধারণের সপ্তমী উদাহরণ কবিষু কালিদাস শ্রেষ্ঠ। নেক্সট, আধারে দ্বিতীয়া, আধারে মানে আধারের অধিকরণ কারক হয়, অধিকরণ কারকে সপ্তমী হওয়ার কথা ছিল, না হয়ে দ্বিতীয়া হয়েছে। কোনটাতে এরকম হয়েছে? সবকটাই তো দেখছি প্রায় একই রকম দেখতে। পেন্সিল নিয়ে কাটাকাটি করো, লেখো যে শিশু শয্যায়াম অধিশেতে, প্রশ্নের পাশে লেখো সন্ধি বিচ্ছেদ করে করে। যখন এরকম প্রশ্ন পাবে কি করবে? প্রশ্নর মধ্যে সন্ধি বিচ্ছেদ করে লিখবে, লিখতে গিয়েই দেখবে একটা বানান ভুল দিয়েছে, একটা অক্ষর কম বেশি দিয়েছে, সন্ধি ভুলভাল করেছে। সাধারণ চোখে অনেক সময় নাও পড়তে পারে, কিন্তু লিখলেই চোখে পড়বে। পেন্সিল নিয়ে কাটাকাটি করলে একটা পেন্সিল নিয়ে যাবে অবশ্যই, তাহলে বা পেন্সিল না নিতে গেলে পেন নেবে, পেন দিয়েই করবে, প্রশ্নের মধ্যে যা খুশি করার অধিকার আছে। শিশু শয্যাম
হবে না শয্যায়াম হবে, এটাই হচ্ছে প্রধান প্রশ্ন। তাহলে শিশু শয্যাম অধিশেতে, লাস্টেটা অধিকুরুতে বলেছে, তাহলে অধিকুরুতে তো সেরকম সূত্র কিছু নেই। অধিসিংহে স্থা কর্মসূত্রানুসারে আমরা জানি আধারের কর্মকারক হয়, তাহলে এখানে অধিশেতে রয়েছে, তার প্রয়োগে এখানে শয্যাম কর্মে দ্বিতীয় এই অধিকরণ কারকের কর্মকারক হয়েছে, তারপর দ্বিতীয়া হয়েছে। অধিকরণ কারকের কর্মকারক হয়েছে, তারপর গিয়ে দ্বিতীয়া হয়েছে। সুতরাং একে আধারে মানে আধারের দ্বিতীয়া মোটামুটি বলা যায়, একদম যায় না তা নয়। এবার শিশু গৃহে সেতে, এখানে আধারের তো অধিকরণ কারকই মানে অধিকরণ কারকের সপ্তমী রয়ে গেছে, দ্বিতীয়া আর হয়নি, সুতরাং এখানে তো বলা যাবে না। শয্যায়াম এখানে সপ্তমী রয়ে গেছে, একেও ধরা যাবে না। শুধু এই দুটো অপশানই আমার হাতে ছিল, সি আর ডি অপশান হাতে ছিল, তার মধ্যে অধিশেতে একটাতে রয়েছে, অধিকুরুতে একটা রয়েছে, এইটুকু হচ্ছে পার্থক্য। এইভাবে কিন্তু তুমি এলিমিনেট করে করে উত্তর করলে দেখবে সঠিক উত্তর হবে গ্রামারের ক্ষেত্রে। অপবর্গে তৃতীয়া, সঠিক উদাহরণ কোনটি? স মাসং ব্যাকরণং পঠিতবান, সে 1 মাস ধরে ব্যাকরণ পড়েছে, কিন্তু মাসং শব্দে দ্বিতীয়া রয়েছে, আমাকে প্রশ্নে বলেছে তৃতীয়া। বৃদ্ধ জুনা, সহার্থে তৃতীয়া একটু আগে দেখলাম, স মাসেন ব্যাকরণং পঠিতবান, সে 1 মাস ধরে ব্যাকরণ পড়েছে। হ্যাঁ ঠিক, একদম ঠিক, সবাই ঠিকই বলেছ, এটা সি নম্বর উত্তর। এগুলো সোজা প্রশ্ন, এগুলো কোনো কঠিন প্রশ্ন নয়। হ্যাঁ নেক্সট, কর্তা এবং ভাবে সপ্তমী, সঠিক উদাহরণ কোনটি? কর্তায় সপ্তমী বা ভাবে সপ্তমী। যস্য ভাবে না ভাবলক্ষণম সূত্রানুসারে কর্তায়ও সপ্তমী হয়, কর্মেও সপ্তমী হয়, এবং তাকে ভাবে সপ্তমী আমরা বলে থাকি। চৌরে গতে কপন্থা, চোর চলে গেলে বুদ্ধি এই দিয়ে কী কাজ, মানে চোর পালালে পথ খুঁজে কী লাভ, তার মানে কি চোর পালালে বুদ্ধি বাড়ে। আচ্ছা, সূর্য উদিতে পদ্মং প্রকাশতে, সূর্য উঠলে পদ্ম প্রকাশিত হয়। শিক্ষকে আগতে ছাত্রা উত্তিষ্ঠন্তি, শিক্ষক এলে ছাত্ররা উঠে দাঁড়ালো। একটা কাজের উপর আর একটা কাজ নির্ভরশীল আমরা দেখতে পাচ্ছি, আগের কাজটা হয়েছে তবেই পরের কাজটা হয়েছে, এইরকম যদি হয় তাহলেই আমরা বলতে পারি যেটা ভাবে সপ্তমী হয়েছে বা কর্তায় সপ্তমী হয়েছে। এখানে ওঠার যে গতে, চৌরে গতে যাওয়ার কাজটা চোর করেছে কর্তা, উদিত হওয়ার কাজ সূর্য করেছে এটাও কর্তা, শিক্ষকে আগতে আসার কাজটা শিক্ষক করেছেন সেটাও কর্তা। সুতরাং এখানে অপশান কোনটা? সবগুলোই হচ্ছে রাইট উত্তর। অনেকেই ভালো নাম্বার পেয়েছো দেখলাম, কিন্তু অনেকে বেশ কমও পেয়েছো। প্রত্যেকে হয়তো নিজের উত্তর দেখতে পাচ্ছ কে কত পেয়েছো, এবং আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছ যে বাকিরা কত পেয়েছে, এটা কি কেউ দেখতে পাচ্ছ? ও ঠিক আছে, দেখার দরকার নেই, এটা পার্সোনাল বিষয়, সবারটা সবার দেখার দরকার নেই। চলো, তুমর্থে চতুর্থী, সঠিক উদাহরণ 9 কোনটি? তুমর্থে চতুর্থী সঠিক উদাহরণ 9 কোনটি? এই 9টা কিন্তু চোখে পড়ে না, আমার নিজেরও মাঝে মাঝে ভুল হয় 9 কোনটি, এই জন্য এই প্রশ্ন 2-3 বার করে পড়ি যে তুমর্থে চতুর্থী 9 কোনটি। এবং এই যে প্রশ্ন বারবার পড়া, এই জিনিসটা ছোটবেলায় বাবার কাছ থেকে শিখেছি। হ্যাঁ, হাইস্ট কত পেয়েছে? হাইস্ট এখনো শেষ হয়নি, 210 জন দিয়েছে, প্রায় 400 জন মতো ক্যান্ডিডেট এখানে আছে, সবাই দিক তারপর বোঝা যাবে। তো ছোটোবেলায় বাবা বলতো যে অঙ্কতে খুব ভয় লাগতো, কিন্তু একটা সময় অঙ্ক এমন হলো যে ফুল মার্কস পেতাম। বলতো অঙ্ক বারবার পড়বি, পড়লে ওর মধ্যেই উত্তর রয়েছে। তাই আমি ভাবলাম যে অঙ্কের এই নিয়ম সংস্কৃতে কেন অ্যাপ্লাই হবে না, দেখি তো সংস্কৃতে অ্যাপ্লাই করে। তো এইভাবে প্রশ্ন বারবার পড়তে হবে, প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরের ক্লু থেকে যাবে। তাহলে তুম অর্থে চতুর্থী, তুম অর্থে চতুর্থী, উদাহরণ 9 চেয়েছে। জাগায় জাতি, জাগ করতে যাচ্ছে, জ্যষ্টুম জাতি, এখানে তুমুন করা যেতে পারে। এবং এটা আমি কি বলেছি যে ঘই এবং লুট প্রত্যয়ান্ত পদ আছে কি নেই, শুধু এইটুকু দেখো, লুট এবং ঘই প্রত্যয়ান্ত পদ যদি থাকে তুম অর্থে চতুর্থী, না থাকলে অন্য কিছু, শুধু এইটুকু পড়লেই কিন্তু তুম অর্থে চতুর্থী ক্লিয়ার। হ্যাঁ, লম্বা লম্বা লাইন পড়ার দরকার নেই। তুম অর্থে চতুর্থী ঘই এবং লুট। এবার ঘই আর লুট যদি না জানো তাহলে ঘই আর লুটটা একটু দেখে নিতে হবে। জাগো শব্দ ঘই প্রত্যয়ান্ত শব্দ, যজ যুক্ত ঘই জাগো হয়, স্না যুক্ত লুট করলে স্নানও হয়, পঠ যুক্ত লুট করলে পঠন হয়। ফল কিন্তু লুট প্রত্যয়ান্ত বা ঘই প্রত্যয়ান্ত নয়, ফলে এটা তুমর্থে চতুর্থী বা তুমর্থাচ্চ ভাববচনাৎ সেই সূত্রের প্রয়োগ কিন্তু এখানে হয়নি। এখানে ফলায় জাতি মানে ফলম আহর্তুম জাতি, ফলম আহর্তুম জাতি, আহর্তুম পদের লোপে চতুর্থী হয়েছে, ওটা তুমুন লোপে চতুর্থী বলা যেতে পারে। হ্যাঁ, ওটাকে আমি তুমুন লোপে চতুর্থী বলবো। এইগুলো যদিও পরীক্ষায় সূত্র দিয়েই দেবে, হ্যাঁ, সূত্র দিয়ে বলবে যে তোমার তার ভাববচনাতের প্রয়োগ হয়েছে কোনটাতে, বা উদাহরণটা দিয়ে বলবে এখানে কোন সূত্রের প্রয়োগ হয়েছে, সেরকম প্রশ্ন আছে এখানে। আচ্ছা, আমার একটা ফোন আসছে আর্জেন্ট, একটু ধরে নি। হ্যাঁ, হ্যালো, একটু রাত হয়ে গেল ফোন করতে। হ্যাঁ হ্যাঁ বল। না না, অসুবিধা হয়নি।
আর ওই বিলটা পাঠাসনি? ঠিক আছে। আচ্ছা, সরি ডিস্টারবেন্সের জন্য। তুমর্থে চতুর্থী, তাহলে আমরা জানলাম এই যে ফলায় জাতি, এটা তুমর্থে চতুর্থী, ফলম আহর্তুম জাতি, এটা ক্রিয়ার্থ উপপদস্য কর্মণী স্থানীয়, এই সূত্রে এটা তুমুল লোপে চতুর্থী হয়েছে। কর্ম প্রবচনীয় যোগে দ্বিতীয়া বিভক্তি, সঠিক উদাহরণ নয় কোনটি? সঠিক উদাহরণ নয় কোনটি? কর্ম প্রবচনীয় যোগে দ্বিতীয়া, সঠিক উদাহরণ কোনটি নয়? জপমনু প্রাবর্ষদ, কর্ম প্রবচনীয় যোগে দ্বিতীয়া হয়েছে। অধি ভুবি রাম, কোথাও তো দেখতে পাচ্ছি না দ্বিতীয়ান্ত পদ রয়েছে, কোথাও নেই। ব্যাস, আমি মানে বুঝি আর না বুঝি, দ্বিতীয়ান্ত পদ নেই মানে এটাই হবে। অনুহরিংসুরা, দ্বিতীয়ান্ত পদ রয়েছে। নদীম অনু অবসিতা সেনা, নদীর সঙ্গে সঙ্গে সেনারা বসবাস করছে। হ্যাঁ, সুতরাং সবকটাই দেখছি কর্ম প্রবচনীয় যোগে হচ্ছে। এটা নদীম অনু, হ্যাঁ, অনুটাকে আলাদা লেখা উচিত ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে কর্ম প্রবচনীয় যোগে দ্বিতীয়া হয়নি, একটাই উদাহরণ রয়েছে, বাকি সবকটাতে দ্বিতীয়া রয়েছে। এখানে দেখো সপ্তমী, ভুবি শব্দে সপ্তমী রয়েছে। অধিকর্ম প্রবচনীয়, ভুবি শব্দে সপ্তমী পদে সপ্তমী বিভক্তি রয়েছে। উক্ত কর্মে প্রথমা, আমরা জানি অভিহিত কর্মে প্রথমা হয়, বা অভিহিত কর্তায় প্রথমা, অভিহিত হলে প্রথমা হয়। যে অভিহিত হয় তাতে প্রথমা। এবার অভিহিত কে হয়? একটাই সহজ নিয়ম, যে বাচ্চে সে অভিহিত হয়। কর্তৃবাচ্যে কর্তা অভিহিত হয়, কর্মবাচ্যে কর্ম অভিহিত হয়। তাহলে উক্ত কর্মের প্রথমা মানে কি? কর্মবাচ্যের কর্ম আমাকে খুঁজতে হবে। কর্মবাচ্যের কর্ম কোথায় রয়েছে দেখি তো? রাম বনম গচ্ছতি সীতাম নীত্বা, রাম সীতাকে নিয়ে বনে গিয়েছিলেন, এখানে রাম হচ্ছে কর্তা, আর তো কেউ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কর্ম কোনটা? বনম হচ্ছে কর্ম, দ্বিতীয়া রয়েছে, আর কোনো পদে দেখো প্রথমা নেই। আমাকে প্রথমাগুলো খুঁজতে হবে, কোথাও প্রথমা আছে কিনা। রামও প্রথমা, কিন্তু রাম কর্তা, কর্ম নয়, গেল প্রথমটা বাদ। দ্বিতীয়টা বলছে বালকেন পুস্তকং পঠ্যতে, কোথায় প্রথমা? কোথায় প্রথমা? পুস্তকং, হ্যাঁ, পুস্তকংয়ে তো প্রথমা রয়েছে। হ্যাঁ, পুস্তকং কিন্তু প্রথমান্ত পদ। বালকেন পুস্তকম, এটা কর্মবাচ্যে রয়েছে, তাই পুস্তকং হচ্ছে প্রথমান্ত পদ। না, এ হবে না, এতে উক্ত কর্ম, কোথায় কর্ম রয়েছে? কর্ম উক্ত হয়েছে কোথায়? এখানে অনুক্ত কর্মে। হ্যাঁ, দাদা ওটা নয় বলে। উদাহরণ কোনটি? ও আচ্ছা, হ্যাঁ, সেই জালে আমিও পড়ে গেছি। নয় বলেছে স্যার। ঠিক, সেই জালে আমিও পড়ে যাচ্ছি, দেখেছো? এই নয়টা কিন্তু চোখে রাখতে হবে। এটা আমি লিখারণেই ভুল করেছি। আর স্যার এটা একটু ভালো করে একটু বুঝিয়ে দিন না, আমার এই উক্ত কর্মে খুব সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই স্যার ওটা একটু বুঝিয়ে দিন। ঠিক ঠিক। আচ্ছা, উক্ত খাতা, এই জন্য বলেছি গ্রামার ক্লাসে খাতা পেন নিয়ে বসবে, ঠিক আছে? নিশ্চয়ই বসেছো খাতা পেন নিয়ে। আমি বলেছি যে বাচ্চে সে অভিহিত হয়, যে বাচ্চে সে অভিহিত হয়, এই একটা লাইন মনে রাখো, যে বাচ্চে সে অভিহিত হয়। তারপর কর্মবাচ্যে কর্ম অভিহিত হবে, আর কর্তৃবাচ্যে কর্তা অভিহিত হবে। অভিহিত মানে প্রধান হওয়া। যেমন ধরো তুমি যখন বলছো রাম ও রাবণাম হন্তি, হ্যাঁ, রাম ও রাবণাম হন্তি মানে কি? রাম একটা বিশাল কাজ করে ফেলেছে। কি করেছে? রাম রাবণকে মেরে ফেলেছে। এখানে ক্রেডিট কার? সব ক্রেডিট রামের। তুমি এইভাবে রামকে প্রধান করার চেষ্টা করছে। কে করেছে কাজটা? কে করেছে? আরে রাম হন্তি, রাম ও রাবণাম হন্তি, রাবণের ব্যাপারটা না, রাম মেরে ফেলেছে। আর যদি বলো রামেন রাবণ হতো, আরে কে মারা গেছে? কে মারা গেছে? রাবণ হতো, রাবণ মারা গেছে। এই হচ্ছে অভিহিত হওয়ার তাৎপর্য। এইভাবে যদি অর্থ ধরে করি, ওইটাই হচ্ছে আসল, যে ওকে আমি এই বাক্যে টার্গেট করছি, ওই বাক্যকে মুখ্য হিসাবে বলতে চাইছি, ওই বাক্যকে প্রধান হিসাবে বলতে চাইছি, প্রশ্নকর্তাকে ওটাকে আমি শোনাতে চাইছি। প্রধান উদ্দেশ্য ওইটা, যে রাবণ হতো। কেন হতো? রামেন হতো, এটা পরের কথা। রাবণ হতো, রাবণ মারা গেছে, রামেন হতো। হ্যাঁ, সুতরাং সেটা হচ্ছে। এবার বাচ্য আমাকে চিনতে হবে কিছুটা, বাচ্য চেনার জন্য। হ্যাঁ, 1 2 1, হ্যাঁ, তুমি তোমার মতো ভাবতেই পারো। তাহলে বাচ্চার তো অনেক ছোটো ছোটো নিয়ম রয়েছে। তাহলে আমি বাচ্চা বলছি না, আমি শুধু বলছি যে বাচ্চা সে অভিহিত হয়, কর্মবাচ্চে কর্ম অভিহিত হয়, কর্তৃবাচ্যে কর্তা অভিহিত হয়। এবার আমাকে বাচ্চা চিনতে হয়। বাচ্চা চেনার সহজ উপায় দেখবো দ্বারা দিয়া কর্তৃক আছে কিনা, একটু বাংলা মানে করবো, দ্বারা দিয়া কর্তৃক আছে কিনা। যদি দ্বারা দিয়া কর্তৃক থাকে তাহলে বলবো কর্মবাচ্য বা ভাববাচ্য হয়েছে, না থাকলে কর্তৃবাচ্য হয়েছে, এইটুকু। তারপর তো স্টেপ বাই স্টেপ সব রয়েছে, যে কর্তায় তৃতীয়া হবে, হ্যাঁ, অমুক হলে তমুক হবে, তারপরে ক্রিয়াপদে একটা যক হবে, ইত্যাদি ইত্যাদি তো রয়েছে। তো যাই হোক, উক্ত কর্মের প্রথমা সঠিক উদাহরণ নয় কোনটি? প্রথম বাক্যে দেখো, প্রত্যেকটা পদ ধরে ধরে বিচার করো। রামঃ বনম গচ্ছতি, গচ্ছতি যাচ্ছে, এই ক্রিয়াপদের কর্তাকে রাম। তাহলে রাম কি কর্ম হতে পারে? না, কর্ম হতে পারে না। যাওয়ার কাজটা রাম করছে, রাম কর্তা।
এবং তাতে প্রথমা বিভক্তি রয়েছে। আমাদের কর্মে প্রথমা চেয়েছে, কিন্তু এটা কর্তায় প্রথমা। একদম এই বাক্যটা লেখো, লিখে নিচে নিচে এটাকে গোল্লা করো, করে তার নিচে লেখো এটা কর্তায় প্রথমা। বনম গচ্ছতি, এটা কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়েছে, কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়েছে, গচ্ছতি তো ক্রিয়াপদ। সীতাম নিত্বা, কাকে নিচ্ছেন? সীতাকে নিচ্ছেন, তাহলে নি ধাতুর এটা কর্ম, এটাও কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়েছে, গেল প্রথমটা। তাহলে প্রথমটার মধ্যে কোথাও কর্মে প্রথমা পেলাম না। দ্বিতীয়টাতে দেখো বালকেন পুস্তকং পঠ্যতে, এই যে পঠ্যতে রয়েছে পট ধাতুর যক প্রত্যয়, তয়কারে তে রয়েছে, আত্মনেপদী হয়েছে। এইটা দেখেও বোঝা যায় যেটা কর্মবাচ্যে বা ভাববাচ্যে হয়েছে। কর্মবাচ্যে হলে কি হবে, একটা কর্ম থাকবে, আর ভাববাচ্যে হলে মাঝখানে কর্মটা থাকবে না। ভাববাচ্যের কর্মবাচ্যের এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই আপাতত। তো বালকেন পুস্তকং পঠ্যতে, বালকের দ্বারা পুস্তক পড়া হচ্ছে, তাহলে পড়ার কাজটা কে করছে? বালক, কর্তায় তৃতীয়া, এটার নিচে লেখো কর্তায় তৃতীয়া। আর পুস্তকং এইটা হচ্ছে কর্ম, এবং এই কর্মটা কর্মবাচ্যের কর্ম। কি করে বুঝলাম? যে পঠ্যতে দেখে বুঝতে হবে, অথবা কর্তায় তৃতীয়া দেখে বুঝতে হবে, অথবা কর্মে প্রথমা দেখে বুঝতে হবে, এইগুলোই হচ্ছে নিয়ম। কর্মে প্রথমা হবে, তাহলে পুস্তকং এটা কর্মে প্রথমা হয়েছে, তাহলে এইটাতে কি পেলাম? কর্মে প্রথমা পেলাম। নেক্সট, রামেনও রাবণ হত, রামের দ্বারা রাবণ হত হয়েছিলেন, তাহলে রামেনও কর্তায় তৃতীয়া হয়েছে, হত্যা করার কাজ রাম করেছিলেন। কাকে হত্যা করেছেন? রাবণকে হত্যা করেছেন, তাহলে রাবণ হচ্ছে কর্ম, এবং দেখো কর্মে প্রথমা বিভক্তি হয়েছে। হন প্লাস তপ্রত্যয়, তপ্রত্যয় দেখেও বোঝা যায় এটা কর্মবাচ্য হয়েছে, কারণ তপ্রত্যয় কর্মবাচ্যে হয়, প্রধানত কর্মবাচ্যে হয়। তাহলে রামের দ্বারা রাবণ হত হয়েছে, দ্বারা শুনেও বোঝা যায় এটা কর্মবাচ্য হয়েছে, তাহলে কর্মবাচ্যের কর্ম এটা। কর্মবাচ্যের কর্ম অভিহিত হয়, তাতে প্রথমা হয়, তাই প্রথমা হয়েছে। নেক্সট, তেন কৃত্যম ইদম, তেন তার দ্বারা এটা করা উচিত, কৃত্যম এটা করণীয়, হ্যাঁ, তেন কৃত্যম তার এটা করা উচিত। তাহলে তেন শব্দে কি হয়েছে? কর্তা, এটা কর্তায় তৃতীয়া হয়েছে, কৃত্যম কর্মে প্রথমা হয়েছে, ইদম কৃত্যম এটা কর্মে প্রথমা। সুতরাং সবকটাতেই দেখছি কর্মে প্রথমা রয়েছে। আমাদের প্রশ্নে চেয়েছে কোনটা কর্মে প্রথমা নয়, তাহলে প্রথমটাতেই কোথাও কর্মে প্রথমার শব্দ আমি খুঁজে পাইনি। কর্তায় প্রথমা আছে, কর্মে প্রথমা কোথাও পাইনি, কর্মে দ্বিতীয়া আছে, কর্মে প্রথমা আমি পাইনি। দুটো কন্ডিশন দিচ্ছে, কর্ম খুঁজতে হবে এবং সেই শব্দটাই প্রথমাও থাকতে হবে। তাহলে প্রথমটাই উত্তর গেল। নেক্সট, যা যা বলবো খাতা পেন নিয়ে পাশে পাশে লিখে লিখে যাবে, হ্যাঁ, পরে যখন পিডিএফ পাবে প্রিন্ট আউট করে নিয়ে তার পাশে পাশে লিখে নেবে, অথবা ভিডিও দেখে নেবে। আচ্ছা, নাহম ত্বাম তৃণায় মন্যে, আমি তোমাকে তৃণও মনে করি না, তুমি এতটাই নগণ্য। কোন সূত্রের প্রয়োগ হয়েছে? সকলেই যেন মন্য কর্মণি অনাদরে বিভাষা প্রাণীষু। এবার বানান সবকটাই তো দেখছি একই রকম দিয়েছে, বানান কোনটা ঠিক? দেখি তো, মন্য কর্মণি অনাদরে, এই যে মন্য কর্মণি, কর্মণ শব্দের সপ্তমীর এক বচনে কর্মণি যুক্ত অনাদরে, সন্ধিতে নয় জফলা হয়ে গেছে। মন্য কর্মণি অনাদরে বিভাষা, বিকল্পে অপ্রাণীষু, বিভাষা মানে বিকল্পে, মানে দ্বিতীয়ার বিকল্পে চতুর্থী হবে। অহম ত্বম তৃণং নমন্যে করতে পারো, তৃণায়ও করতে পারো। আবার বলছে অপ্রাণীষু, অপ্রাণীবাচক শব্দ যেগুলো রয়েছে সেইখানে। আর কিছু কিছু ব্যতিক্রম, কাকোষ, শৃগালো, কিছু কিছু শব্দ রয়েছে, সেই শব্দে 5টা শব্দ রয়েছে, সেখানে আবার হবে না, চতুর্থী করা যাবে না, দ্বিতীয়া করা যাবে। তারও একটা উদাহরণ আমি এখানে দেখিয়েছি। তো যাই হোক, এখানে আমরা পেলাম এইটা, যে বানানগুলো খেয়াল করতে হয়, যে সূত্রটা তুমি ঠিকঠাক পড়েছো কিনা, বাড়িতে পড়াশোনায় একটু মনোযোগ দিয়ে পড়েছো কিনা, তার জন্য এই ধরনের প্রশ্ন করা হয়, যে শুধু মুখস্থ করে আসনি তো। নেক্সট, পরেরটা চক্ষুষা কানো, কোন সূত্রের প্রয়োগ হয়েছে? সবাই জানো, চক্ষুষা কানো জেনাঙ্গ বিকার, এটাতে বোঝানোর কিছু নেই। অঙ্গ বিকারে তৃতীয়া বিভক্তি হয়েছে, অঙ্গির বিকার সূচিত হয়েছে, তাই তৃতীয়া হয়েছে। নেক্সট, বালকও ব্যাঘ্রাত বিভেতি, বালকটি বাঘের থেকে ভয় পাচ্ছে, কোন সূত্রের প্রয়োগ হয়েছে? বাঘের থেকে ভয় পাচ্ছে, বিভেতি পদটা রয়েছে। বিভেতি পদের যদি প্রয়োগ থাকে, আমরা দেখছি বিভেতি কোথার থেকে এসেছে? ভি ধাতু থেকে এসেছে, ভি ধাতুর প্রয়োগ রয়েছে, তাহলে ভিত্রার্থানাং ভয়েতু হবে। আরে অপশানে তো দেখি সবকটাই ভিত্রার্থানাং ভয়েতু দেওয়া রয়েছে। এইবার তোমার কাজ হচ্ছে বানান দেখা। হ্যাঁ, ডি বলছো, বানানে ধরা খেয়ে গেছো, যে কোনটা হবে, মূর্ধন্য হবে না দন্তন্য হবে? হ্যাঁ, ডি হবে উত্তর। হ্যাঁ, অনেকে এইটা দাগিয়েছো, বি দাগিয়েছো, কারণ এখানে মূর্ধন্য রয়েছে, এইখানে তয় ভিত্রার্থা অর্থ, থয়ের পরে কিন্তু নত্যবিধান কার্যকর হয় না। অটকোপ্যাম নুম বাবায়পি, হ্যাঁ বি করে দিয়েছিলাম বলেছো মৌমিতা, এটা ঠিকই বি করে দিয়েছে, জাস্ট বানানটা খেয়াল করনি, তা এই বানানটা কিন্তু হবে না, ভিত্রার্থানাং দন্তন্নয় আকার হবে। তবর্গ থাকলে কিন্তু নত্যবিধান
মানে রয়ের প্রভাব এবং মূর্ধন্যস্বরের প্রভাব ওভারটেক করে যেতে পারে না। মানে এই যে তয় রফলা রয়েছে না, এই তয়ে একটা র রয়েছে, এই রটা মানে তয় রফলা না, তারপরেও একটা অর্থ রয়েছে, অর্থের একটা র রয়েছে, সেই রয়ের প্রভাব থটাকে ওভারটেক করে ন পর্যন্ত যেতে পারেনি। কেন? পাণিনি বলেছেন ক বর্গ আর প বর্গ থাকলে হবে, কিন্তু এখানে থ হচ্ছে ত বর্গ, তাই নত্যবিধান কার্যকর হতে পারেনি, এই জন্য দন্তন্বয় হবে এখানে। আমি আগেও বলেছি যে আমরা যখনই সিমিলার ওয়ার্ড দেখি আমাদের ব্রেন সবার প্রথমে আমাকে সেই জিনিসটা প্রোভাইড করে। ভিত্রার্থানাং ভয়েতু এটা সিমিলার জিনিস, সবার প্রথমে এটা প্রোভাইড করেছে। মায়ার দ্বারা তোমাকে দিগ্ভ্রান্ত করার চেষ্টা করেছে, করে তুমি দন্তনা মূর্ধন্য খেয়াল করনি, ওটাতেই গোল্লা পাকিয়েছো। এই জন্য বারবার বলেছি এসএসসিতে কিন্তু বানান নির্ভর প্রশ্ন কিন্তু অনেক থাকবে, গ্রামারে বানান নির্ভর প্রশ্ন থাকবে। ছোটোবেলার মতো একদম বানান ধরে ধরে যেমন পড়া, সেইভাবে বানান ধরে ধরে পড়বে। মাতা কন্যয়া গচ্ছতি, কোন সূত্রের প্রয়োগ হয়েছে? মাতা কন্যার সঙ্গে যাচ্ছে। সহার্থেনাপি তৃতীয়া, কেউ কেউ করেছো সহার্থেনাপি তৃতীয়া, এটা কি কোনো সূত্র? সহার্থেনাপি তৃতীয়া তো কোনো সূত্র নয়। সহেন তৃতীয়াও কেউ কেউ করেছো, না, সহযুক্তে অপ্রধানে, এইটাই সূত্র। এই সূত্রেই সহার্থে তৃতীয়া হয়। সহার্থে তৃতীয়া বলে আলাদা কোনো সূত্র কিন্তু নেই, তোমাকে এই সূত্রেই তৃতীয়া করতে হবে, সহযুক্তে অপ্রধানে, এবং এটা কর্তায় তৃতীয়া, অবশ্যই কিন্তু এটা কর্তায় তৃতীয়া, অপ্রধান কর্তায় তৃতীয়া। বিদ্যান সর্বত্র সর্বই পূজ্যতে, বিদ্যান সর্বত্র পূজ্যতে সব জায়গাতে থাকে, আমি সর্বই কথাটা এক্সট্রা দিয়েছি, কারণ বিদ্যান সব জায়গায় পূজিত হয়। কার দ্বারা পূজিত হয়? কর্তাটাকে, সবাই, সকলের দ্বারা পূজিত হয়। সর্বই কথাটা দিয়ে বোঝালাম কর্তা হচ্ছে সর্বই, আর বিদ্যান হচ্ছে কর্ম। কে পূজা পায়? বিদ্যান পূজা পায়। বিদ্যান কর্তা নয়, অনেকে স্বতন্ত্র কর্তা গোল্লা করেছো, স্বতন্ত্র কর্তা নয় এখানে। বিদ্যান হচ্ছে উক্ত কর্মে প্রথমা। এই পূজ্যতে দেখে বোঝো, এখানে একটা বাচ্য হয়েছে, কর্মবাচ্য হয়েছে, বাচ্য হয়েছে মানে কর্মবাচ্যে করেছে। পূজ্যতে আত্মনিপদী করেছে, পূজ ধাতু জপ করে আত্মনিপদী, পূজ্যতে বিদ্যান পূজ্যতে, তাহলে বিদ্যান হচ্ছে কর্মবাচ্যের কর্ম। কর্মবাচ্যের কর্ম হলে অভিহিত হয় বা মুখ্য হয় বা প্রধান হয়, তাতে প্রথমা করতে হয়, সেই প্রথমাকে বলা হয় উক্ত কর্মে প্রথমা। তাহলে এটার উত্তর কি হবে? উক্ত কর্মে প্রথমা। নেক্সট, অর্ধেকটা পথ আমরা পার করে এসেছি আর অর্ধেকটা বাকি। ময়া চন্দ্র দৃষ্ট, কোন নিয়মের প্রয়োগ হয়েছে? ময়া চন্দ্র দৃষ্ট, আমার দ্বারা চাঁদ দেখা হয়েছে, একই রকম বাক্য এটা, আমার দ্বারা চাঁদ দেখা হয়েছে, এটাও উক্ত কর্মে প্রথমা। হ্যাঁ, উক্ত কর্মে প্রথমা। চলো, এটাও সোজা একই জিনিস, উক্ত কর্মে প্রথমা। দাদা এই স্যার ভুল দেওয়া ছিল, আমার ভুল হয়ে গেছে। অপশনে বি ছিল, উক্ত কর্মে প্রথমা করেছিলাম, ভুল দেখিয়েছে। তৎসজ বর্তমান ছিল। না না দাদা এটা ভুল দেখিয়েছে। হ্যাঁ, ওটা ভুল দেখিয়েছে, এটা তৎসজ বর্তমানে দেখিয়েছে। হতেই পারে না, কোনো দিনই হতে পারে না স্যার। দাদা এটা তো উক্ত তৎসজ বর্তমানে দেখিয়েছে। হ্যাঁ স্যার, তাই ছিল। হ্যাঁ, তৎসজ বর্তমানেই দেখিয়েছে। আমি এখন যেটা বলছি সেটাকে গ্রহণ করো, আমি এখন যেটা বলছি সেটা গ্রহণ করো, তাহলেই তো হলো, তাই না? ওইটা অনেক সময় কি হয়, হ্যাঁ, এই যে ধরো আমি যে সিলেক্ট করছি না, উত্তর সিলেক্ট করছি, যে ঘুরিয়ে ঘুরিয়ে উত্তর সিলেক্ট করছি, এরকম করে যে উত্তর সিলেক্ট করছি, করতে গিয়ে ক্লিকটা একটু এদিক ওদিক পড়ে গেছে, ওই কারণেই হয়েছে, তাছাড়া আর কিচ্ছু না। এতগুলো প্রশ্ন তো, এতগুলো প্রশ্ন করতেই একটা, এটা যদি আমি হাতে লিখতাম আমার 30 থেকে 40 মিনিট লাগতো, কিন্তু এটা এখানে টাইপ করে এইগুলো সেটিং করতে করতে প্রচুর সময় লেগে যায়, তখন কি হয় একটু মনোযোগ এদিক ওদিক হলেই এইগুলো হয়ে যায়। তাহলে ময়া চন্দ্র দৃষ্ট একই রকম মুক্ত কর্মের প্রথমা। চন্দ্র শব্দ হচ্ছে কর্ম, এই বাক্যের কর্ম, ময়া হচ্ছে কর্তা, আর চন্দ্র এখানে অভিহিত হয়েছে, কর্মবাচ্যের কর্ম হয়েছে, তাই উক্ত কর্ম। যে বাচ্চে সে অভিহিত হয় সে উক্ত হয়, এই কথাটা একদম স্পষ্ট করে মনে রাখবে। আচ্ছা, প্রাসাদাৎ পশ্যতি রাজা, কোন সূত্রের প্রয়োগ হয়েছে? এ করেছি তাও ভুল হয়েছে, কারণ তার আগে সেট করা ছিল না, তার আগে বি সেট করা ছিল বলে ভুল হয়েছে, ওটা ভুল করে বি হয়ে গেছিলো, অপশানটা তো আমাকেই সেট করতে হয়, এটা কোনো কারণে ভুল হয়ে গেছিলো। ওকে, আচ্ছা, প্রাসাদাৎ পশ্যতি রাজা কোন সূত্রের প্রয়োগ হয়েছে? কর্মে পঞ্চমী, অধিকরণে পঞ্চমী, লবলোপে কর্মণ্যধিকরণে চ, নাকি অপাদানে পঞ্চমী? অনেকে কর্মে পঞ্চমী করেছো, কর্মে পঞ্চমী কি কোনো সূত্র? আমাকে বলেছে কোন সূত্রের প্রয়োগ হয়েছে, তাহলে এটা কি কোন সূত্র? লবলোপে কর্মণ্যধিকরণে চ। হ্যাঁ, ঠিকই বলেছো, লবলোপে কর্মণ্যধিকরণে চ। নেক্সট রয়েছে ক্রোশামগিরি স্থিত, সকলেই জানো এটা ক্রোশামগিরি স্থিত। ক্রোশামগিরি স্থিত কি, কোন সূত্রের প্রয়োগ হয়েছে? অভিহিত কর্মে দ্বিতীয়া, ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া, কালাধ্যানের অত্যন্ত সঙ্গে, অনেকে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া করেছো, ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া করেছো, কিন্তু বলেছে কোন সূত্রের প্রয়োগ হয়েছে?
ব্যাপ্তি কোন অর্থে দ্বিতীয়া হয়েছে সেটা বলেনি, এটা হবে কালাধ্বনর অত্যন্ত সংযোগে। হ্যাঁ সি, কালাধ্বনর অত্যন্ত সংযোগে, তাহলে এটা সি উত্তর হবে। অনেকেই কিন্তু ব্যাপ্তি অর্থে করেছো, ব্যাপ্তি অর্থে কোনো সূত্র নয়, প্রশ্ন কিন্তু সূত্র চেয়েছে। পরেরটা বলেছে মাসেন ন্যায় শাস্ত্রম পঠিতম, 1 মাস ধরে ন্যায় শাস্ত্র পড়ে ফেলেছে। কোন সূত্রের প্রয়োগ হয়েছে? সবাই জানো অপবর্গে তৃতীয়া, অপবর্গে তৃতীয়া, এটাই উত্তর। ওকে বি। নেক্সট, দন্তয়োর হন্তি কুঞ্জরম কোন সূত্রের প্রয়োগ